স্বাস্থ্য কোনো গন্তব্য নয়, এটি একটি পথ চলা। এই কথাটি আজকের পৃথিবীতে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক। আমরা ভালো থাকতে চাই, আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস জীবনযাত্রাকে প্রভাবিত করে বাজারের অনেক পণ্য। তাই তো বিশ্বজুড়ে এখন হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোডাক্টের যে বাজার, সেটি এখন $বিলিয়ন। বাংলাদেশেও এই ফাস্ট মুভিং কনজিউমার গুড নতুন নতুন উদ্ভাবন নিয়ে এসেছে, নতুন ট্রেন্ড এনেছে। প্রশ্ন হচ্ছে, এই খাতে মান আর নীতি কি এখনো যথেষ্ট? সব প্রশ্নের উত্তর জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসিরকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। জনাব সাইফ নাসির, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আমরা শুরুতেই ধন্যবাদ জানাতে চাই। এবং আজকে আমরা আপনার মাধ্যমে আসলে এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট আপনারা বিক্রি করেন। আমার কাছে মনে হয় যে শুরু থেকে শেষ পর্যন্ত যে হেলথ অ্যান্ড ওয়েলনেস বা মানুষের ভালো থাকার সাথে এই পুরো আপনাদের যাত্রাটা জড়িত। আমি প্রোডাক্টের বা বাজারের ডিটেইলে পরে যাব। আমি শুরুতে যেটা জানতে চাই, দ্য আইডিয়া অফ এসএমসি অর সোশ্যাল মার্কেটিং কোম্পানি। আমরা তো ছোটোবেলায় এসএমসি রোড সাইলেন শব্দ শুনেই বড় হয়েছি, কিন্তু আমি যতটুকু আপনাদেরকে দেখেছি আপনাদের অ্যাক্টিভিটিস, এটা শুধুমাত্র ব্যবসায় মনোযোগ দেয়নি, সেটা বোধহয় পরে এসেছে, কিন্তু সোশ্যাল কন্ট্রিবিউশনের একটা জায়গাতে আপনারা সবসময় ফোকাস করেছেন। জানতে চাই যে কোম্পানি তো সবসময় ব্যবসার কথা ভাবে, আপনারা কেন ডিফারেন্টলি ভেবে এই কার্যক্রম শুরু করলেন? গল্পটা কি? গল্পটার জন্য আসলে আমাদের একটু আসলে উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমরা আসলে কেন এক্সিস্ট করি। এসএমসি এক্সিস্ট করে আসলে, আপনি যদি আমাদের ট্যাগলাইনটা দেখেন, এসএমসি লোগোর নিচে আপনি দেখবেন একটা কথা আছে, উন্নত জীবন। সো হোয়াট এভার উই ডু, দ্য কোর ইজ যে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনটাকে আপলিফট করা। হ্যাঁ, আমাদের প্রতিটা পণ্য কোনো না কোনোভাবে আপনার জীবনযাত্রার মানটাকে নেক্সট লেভেলে নিয়ে যায়। এবং অ্যাসপিরেশন তো আমাদের সবার আছে যে আমরা একটা ভালো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে থাকতে চাই বা যেতে চাই। তো সেই জায়গায় এসএমসি যেটা দ্য ওয়ে, আমার কাছে যেটা আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যেখানে এসএমসি ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আমরা আসলে এক্সিস্ট করি মানুষের জীবনযাত্রার মানটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, স্পেশালি সাধারণ মানুষের জন্যে। আর আমাদের কাছে আসলে প্রফিটটা সেকেন্ডারি। প্রফিটটা আমরা কেন করি? এই প্রফিটটা দিয়ে কিন্তু আমরা আবার মানুষের কল্যাণেই প্রফিটটা ব্যয় হয়। আমাদের কিন্তু কোনো মালিক নেই। আমাদের যা আয় হয়, সেই আয়টা হয় মানুষের কল্যাণে ব্যয় হয়, অথবা নতুন কর্মসংস্থান তৈরিতে রিইনভেস্ট হয়। এই যে একটা কি বলবো, ভার্চুয়াস সাইকেল, এই সাইকেলটা মেক্স এসএমসি ভেরি ডিফারেন্ট ফ্রম আদার কম্পিটিটার্স। এর সাথে আরও একটা জিনিস আমি দুটো এলিমেন্ট যোগ করব, সেটা হচ্ছে যে এসএমসির পণ্য আমরা এই গত 50 বছরে আমরা একটা গুডউইল মার্কেটে তৈরি করেছি যে এসএমসির তো পণ্য মানে ভালো পণ্য। এটা কিন্তু একদিন দুই দিনে হয়নি। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা কনসিস্টেন্ট বেসিসে বছরের পর বছর যেই পণ্যই মার্কেটে এনেছি, সেটা কিন্তু একটা কনসিস্টেন্ট মানে ছিল। তার সাথে সাথে এটা কিন্তু আপনার সাধ্যের মধ্যে, প্রাইস যেটা আকাশচুম্বী দাম না, এটা আপনি স্বাদ এবং সাধ্যের মধ্যে যে একটা সমন্বয়, এসএমসি এটা খুব সাফল্যজনকভাবে করতে পেরেছে। এই দুটা কারণে। এবং আমরা আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কমপ্লায়েন্সের দিক থেকে আমরা কখনো কম্প্রোমাইজ করি না। সো কমপ্লায়েন্স, প্রফিট, কোয়ালিটি, এই যে সাইকেলটা, দিস ইজ হোয়াট মেক্স এসএমসি ইউনিক। এবং আমাদের পারপাস হচ্ছে মানুষের কল্যাণ। আপনারা যখন থেকে প্রোডাক্টগুলো তৈরি করা শুরু করেছেন, এরপরে আমরা যখনই দেখেছি যে আপনাদের প্রোডাক্টগুলো এসেছে, এক ধরনের মানুষের স্বাস্থ্য সচেতনতা, হেলথ অ্যান্ড ওয়েলনেস, যেই একটা বড় বাজার এখন বিশ্বেও তৈরি হয়েছে, বাংলাদেশে আপনারা এই ট্রেন্ডটা, আমি ধরে নিচ্ছি প্রথম আপনারাই শুরু করেছে যে এই ট্রেন্ডেও প্রোডাক্ট তৈরি করে আসলে মানুষের কাছে পৌঁছানো যায়। প্রশ্নটা হচ্ছে, এই ধরনের প্রোডাক্ট বা খাবার তৈরি করছেন আপনারা এসএমসির বিস্কুটও তৈরি করছেন, নানা ধরনের প্রোডাক্টের, এখন এক ধরনের প্রোডাক্টের মিক্সটা খুব ডিফারেন্ট, ইউনিক। প্রশ্নটা হচ্ছে, এই ধরনের প্রোডাক্ট কেনার প্রবণতা আমরা যদি গত এক দশক বা আরও বেশি সময় ধরে পর্যালোচনা করি, বেড়েছে কিনা এক। দ্বিতীয়ত আমি প্রশ্নটা জুড়ে দিতে চাই, আপনারা শুরু থেকেই রুট লেভেলকে টার্গেট করে বিপণন করেছেন যাতে প্রোডাক্টগুলো সবার কাছে পৌঁছায়। তাদের সাধ্যের ভিতরে এবং তাদের অভ্যাসের ভিতরে এই প্রোডাক্টগুলো আস্তে আস্তে আসছে কিনা, তারাও সচেতন হচ্ছে কিনা জানতে চাই। আচ্ছা,
আমাদের নামের মধ্যে এটার উত্তর আছে। উই কল আওয়ারসেলস সোশ্যাল মার্কেটিং কোম্পানি। সো আমাদের বিপণন ব্যবস্থা রুট থেকে উঠে আসা। আমরা এখনও উঠান বৈঠক করি, এখনও আমরা বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন স্কুল লেভেলে বলেন, হোস্টেলে বলেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে বলেন, কোন ব্যবহার অভ্যাসগুলো গড়ে তুললে কোন আপনার জীবনযাত্রার মানটা ভালো হবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার ফ্যামিলি ওয়েলফেয়ার ভালো হবে, এই কাজ এগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমাদের পণ্যগুলো এই সেগমেন্টগুলোতে ফিট করে। তো সেখান থেকে আসলে ব্যাপারটা শুরু এবং আমরা এটাই ধারাবাহিক। এর সাথে সাথে ধরেন বিকজ অফ দি ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু কনভেনশনাল মিডিয়াতে আমাদের আসতে হয়েছে, কিন্তু আমি যদি মিক্স দেখেন আমাদের মিডিয়াতে প্রেজেন্স খুবই কম। আমাদের আসলে আমাদের ওই রুট লেভেলের কাজটাই বেশি এবং আমাদের পণ্য আপনি শহরে বা মানে যেখানে বলে উচ্চবিত্ত মানুষের যেসব জায়গায় ওনারা যান সেখানে কিন্তু আমাদের পণ্য আসলে খুব একটা পাওয়া যায় না। কিন্তু আমি যদি শহরের কথাও যদি বলি, এখানে কি মানুষের কনজাম্পশন প্যাটার্ন চেঞ্জ হয়েছে বলে মনে হয়? স্পেশালি কোভিডের পর কি মানুষ আর একটু সচেতন হয়েছে কিনা স্বাস্থ্যের ব্যাপারে? কনজাম্পশন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বিকজ আপনি আজকে দেখেন কনজাম্পশন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে যে মানুষের অ্যাক্সেসিবিলিটি টু ইনফরমেশন। আজকে আপনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসেও 4G ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছেন। আপনি চিন্তা করতে পারেন আজকের থেকে 50 বছর আগে গাছের নিচে বসে গ্রামে আপনি ইউটিউব দেখছেন না? হ্যাঁ, ইউটিউবে আপনি গুগল সার্চ করছেন এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু নো। আপনার চ্যাট জিপিটি বলেন, ইউটিউব বলেন, ইটস অ্যাক্সেসিবল টু এভরিওয়ান। সো এই যে ইনফরমেশন অ্যাক্সেসের কারণে মানুষের আসলে এখন এক্সপোজার লেভেল ইজ মাচ হায়ার। আপনি লো সুগার প্রোডাক্টের কথা বলেন, আপনি রিপ্রোডাক্টিভ হেলথের কথা বলেন, এখন কিন্তু মানুষ যে কোনো কিছু জানতে চাইলে ইটস জাস্ট এ ক্লিক অ্যাওয়ে। এই কারণে এই ইনফরমেশন যখন আসছে আপনার অ্যাওয়ারনেস লেভেল বাড়ছে অ্যাবাউট ইয়োর ওন ওয়েলবিং। এইটার সাথে সাথে স্বাভাবিকভাবেই আপনি কোন পণ্য গ্রহণ করবেন, কোন পণ্য বর্জন করবেন, এই ট্রেন্ড কিন্তু ইটস এ ন্যাচারাল কনসিকুয়েন্স, এভাবেই হচ্ছে। আপনি একটা এক্সাম্পল দিই, আমাদের একটা পণ্য আছে স্যানিটারি ন্যাপকিন জয়া। আমরা যখন জয়ার বিপণন শুরু করি তখন এটার পেনিট্রেশন ছিল লেস দেন 10%। আজকে বাংলাদেশে সেটার পেনিট্রেশন 30%। আমি ন্যাশন ওয়াইড বলছি। সো ধরেন ইন এ স্প্যান অফ লেস দেন 10 years 20% মার্কেটে এসেছে। বাট উই সি দ্য অপরচুনিটি ইজ ইভেন মোর বিকজ অ্যানাদার 70% ইজ দেয়ার। বুঝতে পেরেছি। আমি একটু এই জায়গাটা আপনার কাছে বোধহয় এই প্রশ্নটার উত্তর সবচেয়ে ভালো মতো পাওয়া যাবে। সেটা হচ্ছে দি আইডিয়া অফ রিটেইল ইন বাংলাদেশ, খুচরা ব্যবসা, মানে একদম ভোক্তা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া। আমাদের এই রিটেল এক্সপেরিয়েন্সটা নিয়ে সবসময় মানুষের মনে এক ধরনের প্রশ্ন থাকে। সেটা প্রাইস নিয়ে হতে পারে, আমাদের বিপণন কৌশল থেকে হতে পারে, সহজলভ্যতা থেকে শুরু হতে পারে, অনেক ধরনের অবজারভেশন থাকে। আমাদের এই রিটেল এক্সপেরিয়েন্সটাকে আমাদের আর একটু চেঞ্জ করার সময় হয়েছে কিনা? আপনাকে প্রশ্ন করছি এই কারণে, কারণ আপনারা একদম রুট লেভেল পর্যন্ত প্রোডাক্টগুলোকে নিয়ে যান। ওভারঅল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমি শুধুমাত্র এসএমসির কথা বলছি না, বাংলাদেশের ওভারঅল এক্সপিরিয়েন্সকে যদি আমি দেখি, কি ধরনের স্ট্যান্ডার্ড এখন আমাদের সেট করা উচিত? এক, দ্বিতীয়ত হচ্ছে যে খাবারের উৎপাদনের সাথে আপনারা কোনো না কোনোভাবে জড়িত। তো এক ধরনের আইডিয়া আছে ফার্ম টু ফর্ক মডেল, অর্থাৎ কৃষকের কাছ থেকে সরাসরি প্রোডাক্ট কনজিউমারের কাছে চলে আসবে। এই ধরনের মডেলগুলো বাংলাদেশে আসলে আমরা শুরু করতে পারি কিনা, কনসিডারিং দ্য ফ্যাক্ট আমাদের দেশে মধ্যস্বত্বভোগী আসলেই দাম বেড়ে যায়। আপনার সাজেশন কি? আপনার এক্সপিরিয়েন্স থেকে আমি উত্তরটা চাই। প্রথম প্রশ্নটা ছিল রিগার্ডিং যে রিটেলটা কিভাবে ইভলভ করছে। জি, এটার উত্তর আপনারা আমাদের দৈনন্দিন জীবনেই দেখতে পাবেন যে আজকে দারাজের মতো কোম্পানি দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। হ্যাঁ, আপনি যদি ঢাকা শহরে চিন্তা করেন ফুড পান্ডা, অনেক রেস্টুরেন্ট যেটাকে আমরা ক্লাউড কিচেন বলি এখন, এই কোভিড সময় কিন্তু এটা রিভলভ হয়েছে। এখন কিন্তু উই আর ইউজ টু অর্ডারিং ফুড অনলাইন, কনজিউমিং অ্যাট হোম। সো এটা এখনও আমার কাছে যেটা মনে হয় এখনও শহরকেন্দ্রিক, ঢাকা, চিটাগং,
কিন্তু এটা সময়ের ব্যাপার, ইট উইল স্প্রেড। ইন্টারনেট যেহেতু আপনার অ্যাক্সেসিবল হয়ে গেছে নেশন ওয়াইড, ইটস এ কোয়েশ্চেন অফ হু টেক্স দ্য ইনিশিয়েটিভ অ্যান্ড দেন ইনভেস্ট ইন ইট। সো এটা একটা। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা আপনি বলছেন যে সাপ্লাই চেইন, ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন, এটাকে আপনি বলতে পারেন যে আমরা ডেইরিতে বলি হচ্ছে গ্রাস টু গ্লাস, মানে ঘাস গরু খাচ্ছে, সেখান থেকে দুধ দিবে, সেই দুধটা আপনি কনজিউমারের টেবিলে নিয়ে আসছেন। জি। এই আসলে এই ফিলোসফিটা বাংলাদেশে এখনো ফার ফ্রম বিং ডেভেলপড, বাট আই এম কনফিডেন্ট সামওয়ান উইল টেক দ্যাট ইনিশিয়েটিভ অ্যান্ড উইল মেক দ্যাট হ্যাপেন। এখনকার এক্সপেরিয়েন্স, সাপ্লাই চেইন এক্সপেরিয়েন্সটা কি আপনার কাছে এই স্ট্যান্ডার্ড মনে হয়? এই মুহূর্তে যদি আমি বলি, এটা খুব লিমিটেড স্কেলে আছে ডেইরি ইন্ডাস্ট্রিতে, খুব লিমিটেড স্কেল আছে ডেইরি ইন্ডাস্ট্রিতে, এবং কিছু কিছু কোম্পানি কন্ট্রাক্ট গ্রোয়িং করেন। এটাও আসলে আমাদের দেশের যে এগ্রিকালচারাল প্রডিউস, আপনি টমেটোর দিনে এত এত টমেটো নষ্ট হয়ে যায়, হ্যাঁ, সবজির দিনে আপনি ফুলকপি এই বছর যে ঘটনা ঘটেছে যে কেনার লোক নাই, জি। হ্যাঁ। তো এইটাকে ইন্টিগ্রেট করার জন্য যে ভ্যালু চেইন ইন্টিগ্রেশন, সেই ইনিশিয়েটিভগুলো আসলে ইটস এ ম্যাটার অফ টাইম, ইট উইল কাম। কে করবে, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ধরুন এখন আমরা যখন এফএমসিজির কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে বাজারে গেলে এত ধরনের প্রোডাক্ট দেখি, এখন আপনাদের কম্পিটিটররাও এখন বাজারে আছে, এবং আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। দ্য আইডিয়া অফ ফাস্ট মুভিং কনজিউমার গুডস ইন বাংলাদেশ, এই ট্রেন্ডটা আসলে চেঞ্জ হচ্ছে কিনা? আগামী 5 বছর পরে আসলে এই ট্রেন্ডটাকে আপনি কোথায় দেখেন? আমাদের আসলে অভ্যাসগত জায়গা থেকে কোনো ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কিনা? যেমন কোভিডের পর আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছিলাম, এখন আবার ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেন্ড চলছে। আপনার কাছে কি মনে হয়? এটা আমরা চাই বা না চাই, চেঞ্জ ইজ গোয়িং টু কাম। হ্যাঁ, ইন হোয়াট শেপ অ্যান্ড ফর্ম এটা বলা ডিফিকাল্ট, এটা প্রেডিক্ট করা যাবে না, যাচ্ছে না, বা আমার পক্ষে করা সম্ভব না, কিন্তু দেয়ার উইল বি চেঞ্জেস। আপনি ধরেন আমাদের ছোটবেলার কথা যদি চিন্তা করি, আমরা একটা টিভি চ্যানেল দেখে বড় হয়েছি। আজকে আপনি আমাদের ওই বয়সের একটা বাচ্চা টিভির দিকেও তাকায় না, তার নিজস্ব ডিভাইস আছে, সে তার হয় বাবার মোবাইল নিয়ে যায়, অথবা তার নিজস্ব ট্যাব আছে, সে তার মতো করে তার চ্যানেল দেখে। সো এটা আমি আপনি চাইলেও তো কিন্তু এটা থামানোর কোনো উপায় নেই। ভবিষ্যতের টেকনোলজি কি দাঁড়াবে বা কোথায় যাবে, ইট উইল ডিপেন্ড অন লট অফ থিংস। আপনি দেখেন টেকনোলজি যে ইভলভ করছে, সো প্রেফারেন্সও চেঞ্জ হবে। ধরেন মেবি যে আমাদের দেশের যে মুদি দোকান কনসেপ্ট, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে দোকান, মেবি 20 ইয়ার্স ডাউন দ্য লাইন এগুলো আর থাকবে না। আপনারা যখন আপনাদের প্রোডাক্ট নিয়ে ডেভেলপ করেন, R&D করেন, আপনারা কি ধরনের প্যাটার্ন দেখেন? কি ধরনের প্রোডাক্টের, আপনারা যে ধরনের প্রোডাক্ট প্রডিউস করেন সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কোন ধরনের প্রোডাক্টের সামনে চাহিদা বাড়বে? পার্সোনাল কেয়ার ডেফিনেটলি বাড়বে, যেটা আপনার লাইফস্টাইল ইমপ্রুভ করে, সেটা বাড়বে। আমরা যেহেতু আসলে মানুষের বেসিক নিড নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমরা যেই সেক্টরগুলো আছে বাংলাদেশের, যে স্পেশালি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের যেই আমাদের একটা লার্জ কনজিউমার বেস আছে, এইখানে বেসিক নেসেসিটিগুলো এখনও মিট হচ্ছে না। এইখানেই প্রচুর সুযোগ আছে। এই ফান্ডামেন্টালসগুলি যদি আমরা মিট করতে পারি, সুযোগ আইডেন্টিফাই করে, দেয়ার ইজ লট অফ অপরচুনিটিস। কেন এখনো তারা বেসিক নিড পূরণ করতে পারতেছে? এর কি অ্যাফোর্ডেবিলিটি নিয়ে এখনো প্রশ্ন আছে বলে আপনার কাছে মনে হয়, নাকি তারা আসলে অভ্যাসে না এই জন্য কিনছে না? এটা দুটা কারণ। আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে এখনও কিন্তু আমরা অনেক পেছনে পড়ে আছি। আমরা এখন ইম্পোর্ট বেসড ইকোনমি, আমাদের দেশ ছোট, সেই কারণে আমাদের এখানে বেসিক র মেটেরিয়াল আসে না, কিন্তু আবার একটা ইন্ডাস্ট্রি সেট আপ করার জন্য যে ক্রিটিক্যাল মাস বা ভলিউম তো প্রয়োজন হয়, সেটাও কিন্তু ইনিশিয়ালি জাস্টিফাই করা যায় না। এইসব কারণে আপনার ইন্ডাস্ট্রি সেট আপ করতে হলে একটা বড় রিস্ক নিতে হয়, তার সাথে সাথে কিছু আনপ্রেডিক্টেবিলিটি আছে। আপনার সরকার কখন কোন আইটেমে ট্যাক্স বসিয়ে দিবে, হ্যাঁ, ডলার দেখেন আমাদের যখন আমরা একটা ইন্ডাস্ট্রি করি, যদি এই জাস্ট রিসেন্ট এক্সাম্পলের কথাই বলি, রিসেন্ট পাস্ট
$86 ডলার 1 লাফে 30% বেড়ে 122-130 টাকা হয়ে গেল। তারপরেও ব্যাংক এলসি দিতে পারছে না, ডলার দিতে পারছে না। হ্যাঁ, আমার ব্যাংকের ইন্টারেস্টের টাকা কিন্তু আমার উঠছে। আমি সো এই রিস্কগুলো ম্যানেজমেন্ট করা এমার্জিং মার্কেটের জন্য যেমন অপরচুনিটি, তেমন আবার রিস্কও। সো এইটাকে ম্যানেজ করাই কিন্তু চ্যালেঞ্জ, বা এই রিস্কটা যারা সাকসেসফুলভাবে নিতে পারে, দে বিকাম সাকসেসফুল, এন্ড এসএমসি ইজ ওয়ান অফ দেম। ওকে, আমরা এই ট্যাক্সের প্রসঙ্গটা নিয়ে আমরা আরেকটু ডিটেইলে আলোচনা করবো। একটি বিরতি নিচ্ছি, বিরতির পর দর্শক একটা বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির। আমরা বলছিলাম আমরা একটু ট্যাক্স নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। ট্যাক্স নিয়ে বোধহয় আপনারা গত কয়েকদিন ধরে বেশ সরব, বিশেষ করে যখন খাবারের উপরে একটা বড় ধরনের শুল্ক আরোপ করা হলো হঠাৎ করেই অর্থ বছরের 6 মাসের মাথায়। আপনারা নিজেরা এবং আপনাদের সংগঠনের মাধ্যমে আপনারা অনেক ধরনের কথা বলেছেন খাবারের উপর, বিস্কিটের উপর বা অন্যান্য বেভারেজের উপর। কি ধরনের চ্যালেঞ্জের মুখে আপনারা আসলে পড়ছিলেন এই ট্যাক্সটার কারণে, আর এখন এটার কি অবস্থা, কোনো সমাধান হলো কিনা? আচ্ছা, আমি আমাদের বিজনেস রিলেটেড সেক্টরটা নিয়ে কথা বলি। আমাদের একটা অত্যাবশ্যক পণ্য হচ্ছে ওআরএস, যেটাকে রিহাইড্রেশন সল্ট, যেটা আসলে আপনার শরীরে পানি শূন্যতা অ্যাড্রেস করে এবং ইলেকট্রোলাইট রিপ্লেনিশমেন্ট করে। সো ওইটারই একটা ইভলভ ভার্সন হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেটা এসএমসি প্লাস, যেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গত 2 বছরে। ইট হ্যাজ কাম টু কাইন্ড অফ, যে একটা বাচ্চা ধরেন প্রথমে হামাগুড়ি দেয়, তারপরে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করে, এখনও বাচ্চাটা হাঁটতে শেখেনি। হ্যাঁ, তো এই একটা ইন্ডাস্ট্রির উপরে দেখেন কস্ট ইম্প্যাক্ট। আমরা ইনভেস্টমেন্ট করেছি। প্রথমে আমরা টোল ম্যানুফ্যাকচারিং করতাম, এখন টোল ম্যানুফ্যাকচারিং প্লাস আমাদের নিজস্ব একটা ফ্যাক্টরি আমরা চালু করতে যাচ্ছি, এখনও পুরোপুরি চালু হয়নি। হ্যাঁ, একটা বড় ইনভেস্টমেন্ট আমরা সেখানে করেছি। তো সেইখানে এই সাম্প্রতিক সময়ে 15% সাপ্লিমেন্টারি ডিউটি আরোপ করা হয়েছে। সো আমার যে প্রাইস, তার উপর আমি যে রেটে আমি ডিলারকে দেই, তার উপরে 15% সাপ্লিমেন্টারি ডিউটি, তার উপরে 15% ভ্যাট। তার মানে প্রায় এটা টোটাল ইম্প্যাক্ট হচ্ছে 17%। এই টাকাটা কিন্তু কনজিউমারকে দিতে হবে। হ্যাঁ, সো এই 3 টাকা যদি আমি যোগ করতে যাই, ধরেন আজকে যে প্রোডাক্টটা আমি 35 টাকায় বিক্রি করি, আমাকে 38 বা 39 টাকায় প্রাইসিং করতে হবে। এই টাকাটা কিন্তু আসলে মানে আপনি যদি গো বাই দ্য বুক, আমার কিন্তু দেওয়ার কথা না, এটা কনজিউমারের দেওয়ার কথা। কনজিউমারের পক্ষ হয়ে আমি সরকারকে আমি কালেক্ট করে সরকারকে দিচ্ছি। এখন আমরা দেখছি যে গত 6 মাসে ইনফ্লেশন আপনার জেনারেল ইনফ্লেশন 10%-এর উপরে। নভেম্বরে ফুড ইনফ্লেশন ছিল 14%। এখন আমাদের যখন এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য যখন আমরা হিমশিম খাচ্ছি, তখন আমি এই ধরেন ইলেকট্রোলাইট ড্রিঙ্কের মতো একটা প্রোডাক্ট, যেটার জন্য যদি 5 টাকা দাম বাড়াতে হয় আমাকে, কনজাম্পশন কমে যাবে অবভিয়াসলি, কারণ আমি আমার বেসিক প্রয়োজনই মেটাতে পারছি না। তার সাথে এটা আমি আগে 2 প্যাকেট বা 4 প্যাকেট প্রয়োজন হলে আমি এখানে 1 প্যাকেট কমিয়ে দিব, টাকাটা তো আমার তো আয় বাড়ে নাই। জি। সো এখন আবার আমি ব্যাংকে দেনা করে ফ্যাক্টরি করেছি। জি। সো আমার রেভিনিউ স্ট্রিম যদি না থাকে, আমি ব্যাংকের দেনা কি করে দেব? সো এই কারণে যেটা বলছিলাম যে আনপ্রেডিক্টেবল, কখন কোথা থেকে ট্যাক্স বসে যাবে, কখন টাকা ডিভ্যালু করে যাবে, এই ধরনের আনসার্টেনিটিগুলো যদি আমরা দূর করতে পারি, আমাদের দেশের শিল্প বাঁচবে, মানুষের কর্মসংস্থান বাঁচবে। হ্যাঁ, আর না হলে কিন্তু এই শিল্প অসুস্থ হয়ে পড়বে। তো এটা নিয়ে আমরা বিভিন্ন ফোরামে কথা বলছি। হোপফুলি সরকার আমাদের পেইনটা বা নীতি নির্ধারকরা আমাদের যে কষ্ট হচ্ছে বা কষ্ট ভবিষ্যতে হবে, এটা ওনারা কগনিজেন্সে নেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাটা করবেন। একটা জিনিস আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন যে
আপনারা এক ধরনের এসএমসি, আপনারা যদিও খুব বেশি প্রফিট ওরিয়েন্টেড না সেটা আমি বুঝলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে বিদেশি কোম্পানিগুলো আপনাদের ধরনের একই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আসছে। তার মানে সামনে কম্পিটিশন টাফ হতে যাচ্ছে কিনা। কেন জিজ্ঞেস করছি, ভোক্তা যখন বাজারে যায় তারা এখন আসলে কি দেখে? তারা কি ব্র্যান্ড দেখে, নাকি তারা সহজলভ্যতা দেখে, নাকি দাম দেখে? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথম প্রশ্নটা আমি একটা মানে প্রথম পয়েন্টটা আপনি যেটা রেজ করলেন, কম্পিটিশন। আমরা কিন্তু অলরেডি সিভিয়ার কম্পিটিশনের মুখোমুখি। কেননা বাজারে দেখেন আমার পণ্যর সাথে সাথে কিন্তু একই ক্যাটাগরির বিভিন্ন কোম্পানির পণ্য আছে। ভোক্তা হিসেবে যখন আপনি একটা পণ্য কিনছেন তখন কিন্তু আপনি এটা চিন্তা করেন না যে এই পণ্যটা আমি কিনলাম, এটা মানে খারাপ হল, মানে খারাপ, দামে একটু বেশি, কিন্তু ওরা মানুষের উপকার করে। হ্যাঁ, ভোক্তা হিসাবে আমি ব্যক্তিগতভাবে বা আমি সাধারণভাবে যেটা দেখেছি সেটা হচ্ছে কনজিউমার যখন চিন্তা করে যে আমাকে কোন প্রোডাক্টটা বেস্ট সার্ভস মাই পারপাস, আমাকে ভ্যালু করে দিচ্ছে। জি, হ্যাঁ, এবং কনজিউমারকে কিন্তু কখনো বোকা বানানো যায় না। হ্যাঁ, আমরা যত যাই বলি, বিজ্ঞাপন বলেন, যাই বলেন, হ্যাঁ, একজন কনজিউমার ইজ স্মার্ট এনাফ টু ফিগার আউট হুইচ ইজ দ্য রাইট প্রোডাক্ট ফর হিম। সো এবং ব্র্যান্ডটা হচ্ছে যে আসলে ইজ এ ট্রাস্ট। হ্যাঁ, ব্র্যান্ড কিন্তু আপনার সাথে একটা রিলেশনশিপ তৈরি করে, যে আপনি যখন এই নামটা দেখেন এটার সাথে এটার একটা মানের অ্যাসোসিয়েশন থাকে, এটার একটা প্রাইসের অ্যাসোসিয়েশন থাকে। এই ইকুয়েশনটা বা এই ব্যালেন্সটা যদি মেনটেন করতে পারে, দ্যাটস হোয়াট কনজিউমার চুজেস। সো আপনি দেখবেন যে এসএমসির ব্র্যান্ডগুলো মার্কেটে আমাদের দাম যাই হোক না কেন, মানুষ কিন্তু আমাদেরকে গ্রহণ করে। কেননা আমরা মানুষের প্রয়োজনটা বুঝি এবং সেই অনুযায়ী সেই মানের একটা রেলিভেন্ট প্রোডাক্ট তার কাছে পৌঁছে দিতে পারি এবং কনসিস্টেন্ট বেসিসে। আজকে আমি আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিলাম, কালকে আরেক মানের একটা প্রোডাক্ট দিলাম। এই ইনকনসিস্টেন্ট কোয়ালিটি প্রোডাক্ট কাস্টমার অ্যাকসেপ্ট করে না। সো আপনি যেটা মানে আপনার যে প্রশ্নটা ছিল যে আসলে কনজিউমার ডিসিশন, বাইং ডিসিশন কি ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে, না মানের উপরে ডিপেন্ড করে, না দামের উপরে ডিপেন্ড করে, না কান্ট্রি অরিজিনের উপরে ডিপেন্ড করে? আসলে ইটস এ কম্বিনেশন অফ এভরিথিং উইচ কালবিনেটস ইনটু ওয়ান সিঙ্গেল থিং কল ব্র্যান্ড। আরেকটা বিষয়, এটাও আমি জানতে চাই কেন আপনারা এই ড্রাইভটা এখনো দিলেন না, আশা করি সামনে দিবেন, সেটা হচ্ছে রপ্তানি বাজার। আপনি যে গুডউইল তৈরির কথা বলছিলেন, এই গুডউইলটাতে তো বাংলাদেশের গুডউইল বাংলাদেশের বাইরে রপ্তানি বাজারে এসএমসির প্রোডাক্ট দিয়ে কাজে লাগানো সম্ভব। আপনারা কেন বড় ড্রাইভ দিচ্ছেন না? রপ্তানির বাজার করতে গিয়ে আপনারা কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? ব্যক্তিগতভাবে আমার তো মনে হয় যে মিডল ইস্ট বা আফ্রিকাতে একটা বড় সম্ভাবনা তৈরি করা যেতে পারে। কেন আমরা আমাদের এই ধরনের হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোডাক্ট, শুধুমাত্র এসএফসি না, ওভারঅল যারা এই সেক্টরে আছে, রপ্তানিতে আমরা কেন বড় ড্রাইভ দিতে পারছি না? এসএমসির কথা দিয়ে শুরু করি। দেখেন, আমাদের যে প্রাইমারি ফোকাস, এসএমসি ইজ এ ভেরি ফোকাস কোম্পানি। আমাদের প্রাইমারি ফোকাসটাই হচ্ছে দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ। সো ওনাদের যেই সেগমেন্ট বা যেই প্রোডাক্ট নিড, সেটা মিট করে আমাদের যে সারপ্লাস ক্যাপাসিটি যেটা থাকবে সেটা অবশ্যই আমরা এক্সপোর্টের জন্য কনসিডার করছি বা করব। এতদিন করিনি বলে যে ভবিষ্যতে করব না এমন কোনো কথা নেই। দ্যাট ইজ আন্ডার আওয়ার কনসিডারেশন। কিন্তু বাজারটাকে কি আপনারা সম্ভাবনাময় মনে করেন? অবশ্যই। কোন পর্যায়ে, কোথায়, কোন দেশগুলোতে বেশি? প্রথম সম্ভাবনা যেটা হচ্ছে যে ধরেন যেখানে প্রবাসী বাংলাদেশিরা যেখানে কনসেন্ট্রেশন বেশি, যারা এসএমসি পণ্য দেখে বড় হয়েছেন, জি, সেই মার্কেটগুলোতে ডেফিনেটলি থাকতেই পারে। এর বাইরে ধরেন আরও অন্যান্য মার্কেট, যেমন ধরেন আমি যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি, যে ইন্ডিয়ার যে 7 সিস্টার আছে, জি, যেটা আসলে প্র্যাকটিক্যালি মেইন ইন্ডিয়ার থেকে কাইন্ড অফ আইসোলেটেড। জি, এটা কিন্তু ইটস কাইন্ড অফ, এটা বাইল্যাটারাল ট্রেড রিলেশন ডেভেলপ করার মধ্যে এখানে কিন্তু আসলে আমাদের এক্সপোর্টের প্রচুর সুযোগ আছে। পলিসি লেভেলে কোনো চেঞ্জ দরকার আপনার কাছে মনে হয়, বা আরেকটু সাপোর্ট দরকার? পলিসি লেভেলে অফকোর্স আমাদের দেশের যে এক্সপোর্ট পলিসি, এটা আরও ব্যবসা বান্ধব হওয়া প্রয়োজন। আপনি ইজি টু ডু বিজনেস উইথ ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কোথায় সেটা দেখলেই বুঝতে পারবেন। তো এইখানে ম্যাসিভ উন্নতি করার সুযোগ আছে। যে আসলে
একটা একটা ধরেন একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে যদি ব্যবসা করতে চায়, আমরা যত ইজি করে দিতে পারবো তার এন্ট্রিটা, জি তত কিন্তু ইনভেস্টমেন্ট আসবে। এবং আমি মনে করি যে আমাদের আসলে এক্সপোর্টের থেকেও বাংলাদেশে আমাদের 18 কোটি মানুষ, এবং আমাদের কিন্তু সচ্ছলতা লেভেল বেড়েছে। জি সো এইখানে এইরকম একটা হোমোজিনিয়াস মার্কেট ইজ এ ভেরি লুক্রেটিভ মার্কেট ফর মাল্টিন্যাশনালস। অনেক মাল্টিন্যাশনালস বাংলাদেশে আসবে যদি আমরা তাদের এন্ট্রিটা সহজ করে দিতে পারি। এবং এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখি, আমাদের আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে দেশে আনা কেন প্রয়োজন? প্রয়োজন এই কারণে যে আমাদের আসলে যে ওয়ার্কফোর্স আছে তাদের দে নিড এ ডিফারেন্ট লেভেল অফ এক্সপোজার, হায়ার লেভেল অফ এক্সপোজার। তাদের কম্পিটেন্স ডেভেলপ করার জন্য যে বিজনেস টেকনোলজি, প্রসেস ডেভেলপমেন্ট বা কালচার, এটা এই গ্রুম আপটার জন্য কিন্তু আমাদের আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে প্রয়োজন, যেটা আমরা ইন্ডিয়াতে দেখতে পেয়েছি। এই কারণে আমাদের দেশে উই নিড টু এনকারেজ এফডিআই। ডেফিনেটলি। আমরা আরেকটি বিরতি নিব জনাব নাসির, ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো এবং আরও কিছু উত্তর ইয়াং জেনারেশন জানতে চাই, তাদের জন্য উত্তরগুলো নিব। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির। আমরা বলছিলাম আমরা র্যাপিড ফায়ার প্রশ্ন করে আমাদের অতিথিকে এই পর্যায়ে, এটা মূলত ইয়াং জেনারেশন পাঠায়, মূলত তারাই পাঠায় যারা আপনার মতো হতে চায়। আমি একেবারে র্যাপিড ফায়ার বলবো না, কিছুটা ভাবনার খোরাকও পাবেন। আমি যা প্রথম প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা একদম স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত প্রোডাক্ট তৈরি করছেন, আপনি আসলে সকালে ব্রেকফাস্টে কি খান তারা জানতে চায়। আমি ব্রেকফাস্ট করি না। তাহলে তো ঠিক মতো হলো না হেলথ অ্যান্ড ওয়েলনেস। এটা বয়সের ব্যাপার। আমার বয়সে ব্রেকফাস্ট না করলে কিছু আপনি ব্রাঞ্চ করেন তার মানে? আমি একবারে ডিনার করি, তারপরে লাঞ্চ করি, মাঝখানে আর কিছু খাই না, শুধু পান চা। আচ্ছা, এই বুদ্ধি সবসময় নেওয়ার দরকার নেই, কিন্তু এটা ওনার উত্তর। দ্বিতীয় প্রশ্ন, ফাস্ট মুভিং কনজিউমার গুড এফএমসিজির যদি ফুড ব্যবসার কথা বলি, এই ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কোনটিকে মনে হয়, যদি একটি চ্যালেঞ্জের কথা বলতে বলি? মান ধরে রাখা। ওকে, মান ধরে রাখা, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আপনার চোখে, এটা বোধহয় আমি উত্তরটা জানি, তারপর আমি জানতে চাই, আপনার চোখে এসএমসির স্টার প্রোডাক্ট কোনটা? ওরসালাইন। ওরসালাইন। আমি বললাম না আমি জানতাম, আমি জানি। 4 নম্বর প্রশ্ন, আগামীতে খাদ্যাভ্যাসে পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় ট্রেন্ড কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? রেডি টু ইট ফুড। রেডি টু ইট ফুড, অর্থাৎ মানুষের এত সময় থাকবে না রান্না করার। আপনি দেখেন, আমরা এখন উই আর ট্রানজিটিং ইনটু ওয়ার্ল্ড কল্ড ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। সবকিছু ইনস্ট্যান্ট চাই আমাদের। ওকে, সো এটা কিন্তু ওয়েস্টে অলরেডি মোরলেস চলে এসছে। ইটস এ ম্যাটার অফ টাইম। আমরা ওভেনে গরম করে নিলেই খাবার হয়ে যায়। বাইরে থেকে নিয়ে আসবো, মাইক্রোওয়েভে দেবো, গরম হবে, খেয়ে ঘুমাতে চলে যাবো বা সিনেমা দেখতে বসে গেল, নেটফ্লিক্স দেখবো আর খাবো। দ্যাটস হাউ ইট ইজ। এটা এখন অলরেডি চলে এসেছে বিশ্বে। ট্রু। পরের প্রশ্ন যেতে চাই, এমন কোন ফুড প্রোডাক্ট হয়তো বিদেশে আছে, এখনো বাংলাদেশে আসেনি বা বানানো হয়নি, কিন্তু আসলে জনপ্রিয় হতে পারে, এমন কোনটা আপনার ভাবনায় আছে? আছে, কিন্তু বলা যাবে না, ট্রেড সিক্রেট। ট্রেড সিক্রেট? অন্যটা বলেন যেটা আপনি আনবেন না। না, সেটা তো বলতে কিভাবে বলবো। ওকে, এই উত্তর উনি দিবেন না, তার মানে এটা এসএমসির নতুন প্রোডাক্ট হতে পারে। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, হেলথ অ্যান্ড ওয়েলনেসের প্রোডাক্টে কি ধরনের ট্যাগলাইন বা মানে ট্যাগলাইনই বলবো, ট্যাগলাইন ইউজ করলে আসলে ভালো বিপণন হয়, এটা নতুনরা জানতে চায় যে এই ধরনের প্রোডাক্ট যদি তারা বানায়, কি ধরনের প্রোডাক্টের লাইন দিয়ে বা ট্যাগলাইন দিয়ে তারা কনজিউমারের কাছাকাছি যেতে পারবে? এটার খুব একটা অ্যাক্রোনিম আছে। আমি যখন ব্র্যান্ডে প্রথম কাজ করা শুরু করি, আমার বসের কাছ থেকে শিখেছিলাম। জি, এটাকে বলে কিস প্রিন্সিপাল। হ্যাঁ, আচ্ছা কিপ ইট সিম্পল অ্যান্ড স্ন্যাপি। আচ্ছা, বাংলায় বললে ছোট কথায় সরলভাবে বলা। আচ্ছা, ওকে, তার মানে শব্দ চয়নে কিছুটা সাবধানী হতে হবে এবং মানুষের খুব যত কাছাকাছি। কম শব্দ ইউজ করে, যত সহজবোধ্য ভাষায় আপনি যদি আপনার মেসেজটা পৌঁছে দিতে পারেন, তাহলে আপনি ট্রায়ালটা জেনারেট করতে পারবেন। এটা আপনাকে মনে রাখতে হবে যে এফএমসিজি প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ট্যাগ লাইন বলেন, আপনার বিজ্ঞাপন বলেন, সেটা কিন্তু আপনাকে একবার ট্রায়াল দিতে উৎসাহিত করবে।
সেই ট্রায়ালে যদি আপনি এক্সপেকটেশনটা মিট করতে পারেন, দেন দেয়ার উইল বি রিপিট পারচেস। ওকে, ঠিক আছে। যারা বিপণন নিয়ে কাজ করছেন তাদের প্রশ্ন ছিল, তারা আশা করি উত্তর পেয়েছেন। 7 নম্বর প্রশ্ন, এসএমসির কর্মীদের কোন গুণ অবশ্যই থাকতে হবে কেউ যদি কাজ করতে চায় বা এখনো যারা করে? মানুষের প্রতি ভালোবাসা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোম্পানির মোটর সাথে এটা যায়। পরের প্রশ্ন একটু হাইপোথেটিক্যাল কিনা জানি না, কিন্তু তারা জানতে চায় বাংলাদেশে যদি কোনো এরকম হয় যে এমপ্লয়ি ওয়েলনেস কিট বানাতে বলা হয়, আপনাকে যদি বলা হয় যে এসএমসি এরকম বানাবে, বা কখনো যদি এরকম নির্দেশনা আসে যে এমপ্লয়ি ওয়েলনেস কিট থাকতে হবে, তাহলে কোন 3টি উপাদান অবশ্যই থাকতে হবে? এটা হাইপোথেটিক্যাল, এটা অন্য কিছু হতে পারে, নট মানে প্রোডাক্টিভ হইতে হবে এমন কোনো কথা নাই। এটার এই কনসেপ্টটা আসলে আমি আজকেই প্রথম শুনলাম, এমপ্লয়ি ওয়েলনেস কিট। এটা র্যাপিড ফায়ারে দরকার নেই, আপনি বড় করে উত্তর দেন। কি থাকতে হবে এমপ্লয়ীদের জন্য? বেনিফিশিয়ারি এমন কিছু থাকতে উচিত। আমার কাছে তো মনে হয় ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকা উচিত এমপ্লয়ি ওয়েলনেস কিটে বাংলাদেশের পার্সপেক্টিভে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা আসলে সাবজেক্টিভ। ওকে, হ্যাঁ, কখনো আপনাকে ওয়ার্ককে প্রায়োরিটি দিতে হবে, কখনো আপনাকে ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে হবে। ইটস নট আইদার অর। হ্যাঁ, সো এইটা আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর দেওয়া যাবে না। ওকে, একটা বই আছে অফ ব্যালেন্স, হ্যাঁ, জি। এই বইটা যারা পড়বেন, আমি যারা প্রফেশনাল বা ক্যারিয়ার ডেভেলপের জন্য, তারা পড়ে দেখতে পারেন যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে যত প্রশ্ন আছে এই বইটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ওকে, আচ্ছা, এমপ্লয়ি ওয়েলনেস কিট, দেখেন এমপ্লয়ি জিনিসটা আমার কাছে যেটা মনে হয়, আমি একটু যদিও র্যাপিড ফায়ার একটু বড় করে বলছি, সেটা হচ্ছে ইটস অ্যাবাউট যে ইউ লাভ হোয়াট ইউ ডু। ওয়েন ইউ লাভ হোয়াট ইউ ডু, তখন কিন্তু কাজটা আপনাকে আর কাজ মনে হবে না। ওকে, অ্যান্ড দেন দি রেসিপ্রোকেশন ফ্রম দি এমপ্লয়ার বা কোম্পানি যদি বলি, it happens and then it gets into a virtuous cycle. It's not a one-way traffic. হ্যাঁ, আমি শুধু ওয়েলফেয়ার করেই যাব আর আমার ধরেন অ্যাজ এন এমপ্লয়ি, ইফ আই এম নট হ্যাভিং দ্যাট সেম ফিলিং, আমি যদি রেসিপ্রোকেট না করতে পারি, দ্যাট রিলেশনশিপ ওন্ট ওয়ার্ক। ওকে, ওকে, যাদের যে উত্তর দরকার আমার ধারণা তারা এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেছে। 9 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই আপনি যদি এমডি না হতেন আপনি কি হতেন? আমি আসলে কখনো এমডি হতে চাইনি। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় পাইলট হতে চেয়েছিলাম। আমার আব্বা এয়ারফোর্সে ছিলেন। আচ্ছা, কেন হলেন না? কেন হলাম না তাও অবশ্য জানি না, কিন্তু প্রেফারেন্স চেঞ্জ হতে থাকলো। আচ্ছা, পরে আর ওটা ভাবনায় আসেনি। 10 নম্বর প্রশ্ন, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন। এটা একেবারেই হাইপোথেটিক্যাল, কিন্তু এটা আপনাকে কিছুটা ভাবনার খোরাক দিবে। আমিও এটা জানতে চাই, হঠাৎ যদি এমন হয় যে একটা সার্টেন বছর বা এক দশক পরে কনজিউমার আর প্রচলিত যেসব বাজারের প্রোডাক্ট আছে সেটা কিনতে চাচ্ছেন না, তারা ব্যক্তিগত হেলথ বা স্বাস্থ্য বিশ্লেষণ করে কাস্টমাইজড পণ্য কিনতে যাচ্ছে, এসএমসি সেই কিভাবে এই পণ্য তৈরি করবে বা কাস্টমারের কাছে পৌঁছে দিবে? এটা 10 বছর পরে আমার জায়গায় যিনি আসবেন, আই লিভ দ্য চ্যালেঞ্জ ফর হিম। বাট এটা কি সম্ভব কাস্টম বেসড প্রোডাক্টের দিকে চলে যাওয়া? সম্ভব। আপনি দেখেন, আজকে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, বার্জার পেইন্টস। ট্রু। আপনি রঙের দোকানে যান, হ্যাঁ, আপনি বলছেন আমার এই দরকার, ওনাদের যে কালার ব্যাংক আছে উনি কিন্তু আপনাকে ওখানে ইনস্ট্যান্ট করে দিয়ে দিচ্ছেন। ফুডের ক্ষেত্রে এটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, তার মানে এটা সম্ভব, এবং যদি হয় সেটা তো এসএমসি নিশ্চয়ই সেভাবে তাল মিলিয়ে চলবে। সেটা আমি আমার উত্তরসূরির জন্য এই চ্যালেঞ্জ রেখে যাচ্ছি। ওকে, ফেয়ার এনাফ। ঠিক আছে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছেন। আবার একটু বড় প্রশ্নের দিকে যাচ্ছি। এখনকার যারা আপনার ওয়ার্কফোর্স, অর্থাৎ আপনার যারা কলিগ, যারা ইয়াংরা আপনাদের সাথে এখন জয়েন করছে, এখনকার ওয়ার্কফোর্সকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একটা জিনিস আমি সবাই, আমার যারা অতিথি আছেন সবাই বলেন যে দে আর ভেরি নলেজেবল, অর্থাৎ তারা অনেক কিছু হয়তো আগে জানার সুযোগ ছিল না, এখন তারা জেনে আসে। ওটাকে তারা ঠিকমতো কাজে লাগাতে পারে কিনা, বা আমরা সেই কাজের পরিবেশ দিতে পারছি কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে কেন দিতে পারছি না এই প্রশ্নটা করছি এই কারণে, এখনকার তো আমি দেখি যে যারাই পড়াশোনা শেষ করছে বা মোটামুটি একটা সার্টেন সময় পরে ক্যারিয়ার শুরু, তারা বলছে যে আমি দেশে থাকবো না, তারা বিদেশ চলে যাব। তাহলে এনাফ কমফোর্টেবল ওয়ার্ক এনভায়রনমেন্ট আসলে বাংলাদেশে দেওয়া যাচ্ছে কিনা? আচ্ছা, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা, বাংলা শব্দটা আমার মাথায় ঠিক আসছে না, কিন্তু উই আর লিভিং ইন এ ওয়ার্ল্ড অফ ডিস্ট্রাকশন। আজকের মতো ডিস্ট্রাকশন
পৃথিবীর কোনো সময় ছিল না। আপনার আমি যদি আমার স্মার্টফোনের কথাই বলি, আমার হোয়াটসঅ্যাপ, আমার মেসেঞ্জার, আমার ভাইবার, গড নোজ হাউ মেনি, হ্যাঁ, ইমো, টিং 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 করেই যাচ্ছে। হ্যাঁ, এই ডিস্ট্রাকশন থেকে আপনাকে দূরে থেকে কোনো কাজে ফোকাস করা, দ্যাটস এ বিগেস্ট চ্যালেঞ্জ। এবং ইয়াং জেনারেশন, দে লাভ টু ইন্টারাক্ট। তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া বলেন, সোশ্যাল মেসেজিং বলেন, ইনস্টাগ্রাম, এটা সেটা, হ্যাঁ, দে আর কাইন্ড অফ সাকড ইনটু দিস। এখান থেকে আপনি করেন ভালো কথা, দিনে 5-15 মিনিট করেন, 20 মিনিট করেন, বাট নট অল ডে লং। একটা মেসেজ আসলে সাথে সাথে যে জবাব দিতে হবে, মহাভারত তো অশুদ্ধ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে যেটা করি যে আমার এগুলার জন্য আমিও করি, কিন্তু আমার দিনে একটা লিমিটেড টাইম আছে, এর বাইরে আমি যাই না। আর যারা বিদেশ চলে যেতে চায়, যারা বিদেশ চলে যাইতে চায় তাদের জন্য আসলে দায়িত্বটা আমাদের নিতে হবে। তাদের জন্য আমাদের পরিবেশ তৈরি করতে হবে, তাদের জন্য আমাদের এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে, তাদের গ্রুম আপের জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, বিকজ উই হ্যাভ টু গিভ দেম দ্য কনফিডেন্স। আমি যদি কনফিডেন্সটা না দিতে পারি তাহলে হোয়াই উইল দে স্টে? আমার মুখের কথায় তো থাকবে না ভাই। যেখানে অপরচুনিটি মানুষ সেখানেই যাবে। সো আমরা যারা এখন নেতৃত্বে আছি, যারা দেশের পলিসি গভর্ন করছি, এখানে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ আসতে চাইবে। জোর করে কাউকে কাজ করানো যাবে না। দ্যাটস হোয়াট আই ফিল। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, খুব সংক্ষেপেই জানতে চাই। সেটা হচ্ছে যে ঠিক 1 দশক পরে আপনি যে ইন্ডাস্ট্রিতে যে ধরনের প্রোডাক্ট তৈরি করছেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস আমরা বলছি, ফুড বলছি, বা মানুষের জীবনযাপনকে উন্নত করে এমন প্রোডাক্ট বলছি, এই পণ্যগুলোর বাজার 1 দশক পরে আপনি কোথায় দেখেন? অ্যাটলিস্ট ডাবল। দ্বিগুণ হয়ে যাবে কনজাম্পশন? অ্যাটলিস্ট ডাবল। আমরা যদি ঠিক মতো কাজ করতে পারি, এটা 3 গুণ হতে পারে। ওকে, ওকে, আমরা তেমনটি আশা করি। তার মানে বাজার সামনে আরও বড় হবে, আমরা প্রত্যাশা করি। আপনি সহ যারা বাজারে আছেন তাদের সবার জন্য। জনাব সাইফ নাসির, আপনি আমাদের কাছে স্টুডিওতে সে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকার তো শেষ নেই, ভালো তো থাকতেই হবে, এবং ভালো থাকার জন্য যা যা এলিমেন্টস লাগে সেই এলিমেন্টগুলো আমরা যে শুধুমাত্র খাবারে পাই তা না, খাবার এক ধরনের উৎস, কিন্তু এর সাথে সাথে আমাদের আসলে স্বাস্থ্য সচেতনতা বা হেলথ অ্যান্ড ওয়েলনেস যেটাকে আমরা বলছি, এটিকে কিন্তু আরও অনেক বড় একটি বাজার বাংলাদেশে তৈরি করা সম্ভব যদি কনজাম্পশন প্যাটার্নটা চেঞ্জ হয়। অর্থাৎ যেটি সাইফ নাসের বা এসএমসি বলছে যে এই ধরনের পণ্যগুলোকে আসলে বাংলাদেশে এবং বিশ্বের মানুষের কাছে আরও পৌঁছে দেওয়ার সুযোগ আছে। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে এই প্রোডাক্টগুলো সম্পর্কে মানুষকে আরও অনেক বেশি জানাতে হবে। আমরা 1-2টা প্রোডাক্ট সম্বন্ধে জানি, সবগুলো সম্বন্ধে জানতে হবে, এগুলোর ব্যবহার বা কার্যকারিতা সম্পর্কে জানতে হবে। আর নিঃসন্দেহে এগুলোকে রপ্তানির বা বাংলাদেশের পরিচয় অন্য দেশে পৌঁছে দেওয়ার একটা বড় সুযোগ আছে। সেটি নিশ্চিত করার জন্য আশা করি নীতি নির্ধারকরা যেখানে আছেন তারা তাদের জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নেবেন। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।